নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরও একবার জানাবো অনেক অনেক স্বাগত। আরও একবার আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আসলে গুরুত্বপূর্ণ বিষয় মানেই আমাদের সুস্থতা, আর প্রত্যেকটা দিন আপনাদের সুস্থতা নিয়ে আমরা কথা বলি, আপনাদের সৌন্দর্য নিয়ে আমরা কথা বলি। এবং যখন আপনি সম্পূর্ণ সুস্থ থাকবেন তখন আপনি নিজেকে পরিপাটি করে রাখতে পারবেন, নিজেকে নিজের মনের মতন করে গুছিয়ে রাখতে পারবেন, বা নিজের মনের মতন কাজগুলোকে অনায়াসে কিন্তু কার্যসিদ্ধ করতে পারবেন। সে কারণে সুস্থতার প্রয়োজনীয়তা 100% রয়েছে। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার প্রত্যেকটা মুহূর্তে আমাদের শেখায় যে কিভাবে আমরা সুস্থ থাকবো, কিভাবে আমরা সুন্দর থাকবো। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, অর্থাৎ যে কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ, অর্থাৎ সুগার, প্রেশার, থাইরয়েড, ইউরিক অ্যাসিডের প্রবলেম আপনার হোক, বা যে কোনো গুরুত্বপূর্ণ অর্গানের দীর্ঘদিনের সমস্যা হোক, যে সমস্যার রেজাল্ট আপনি পাচ্ছেন না, মনের মতন ট্রিটমেন্ট আপনি পাচ্ছেন না, বা অপারেশনের পরামর্শ আপনার চিকিৎসক আপনাকে দিচ্ছে যাতে রাজি আপনি হচ্ছেন না, তাহলে উপায় কি আছে? অবশ্যই উপায়ের আরেকটা নাম এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। এখানে যোগাযোগ করতে পারেন অভিজ্ঞ চিকিৎসকদের তৎপরতায়। আপনি ভালো হবেন চট জলদি। আজকে এরকম কিছু বিষয় নিয়ে আলোচনা করবে এবং আমাদের সঙ্গে অবশ্যই উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর ভাদুরী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। পাশাপাশি রয়েছেন আপনারা। বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলি, তো আজকে একটু পাইলস, ফিশার, ফিস্টুলা নিয়ে আলোচনা করব। কারণ অনেকে এখনো এরকম মানুষ আছে যারা বিষয়টাকে গুপ্ত রোগ ভাবে। এটা কোনো গুপ্ত রোগ নয়, এটা একটা শারীরিক সমস্যার কারণে এই প্রতিফলনটা আপনারা দেখতে পান বা এই প্রবলেমটা আপনারা ফেস করেন। তাহলে এর ট্রিটমেন্ট কতটা রয়েছে এনবিপিতে, বা অন্যান্য প্যাথির থেকে এনবিপি ট্রিটমেন্ট পদ্ধতিতে কি কোনো তফাৎ রয়েছে, সব বিষয়টাই শুনবো। তার আগে ডক্টর ভাদুরী থেকে একটু জানতে চাইবো যে একটা সুস্থ মানুষ যার ছোটবেলা থেকে তো পাইলস, ফিশার, ফিস্টুলা নিয়ে সে জন্মায়নি, তাহলে তার জীবনে হঠাৎ করে এই রোগটার সূত্রপাত কেন? দেখুন, এই যে আমরা পাইলস সেটাকে হেমোরয়েডও বলা হয় আমার মেডিকেল টার্মে। এই পাইলসটা অ্যাকচুয়ালি কি, এটা একটু আমরা আগে জেনে নিতে হবে। যে আমাদের যে মলদ্বারটা রয়েছে, ওই মলদ্বারের ওখানে যে ভেন্সগুলো আছে, সেই ভেন্সের ওপরে যখন খুব বেশি চাপ পড়ে তখন দেখা যায় ওখানে কিন্তু একটা ইনফ্লেমেশন হয়। কী হয়, জায়গাটা ফুলে যায়। সেটা ফুলে গিয়ে কি হয়, সেই আমাদের যে মল থেকে রাস্তাটা সেটাকে ছোট করে দেয়, এবং এই যে সরু হয়ে গেল তার থেকে কি হবে, এই সেখানে কিন্তু ওই মাসেলগুলোর ওপরে কিন্তু খুব বেশি চাপ পড়বে। দিনের পর দিন এই চাপ পড়তে পড়তে বিভিন্ন সিমটম দেখা দেয়। তো এই জিনিসটা কেন হয় এবার আমরা আসতে হবে। প্রথম কথা হচ্ছে, দেখা যাচ্ছে যাদের ধরুন ওজন খুব বেশি এবং ঘন্টার পর ঘন্টা তারা বসে কাজ করছে, এই জিনিসটা যাদের মধ্যে দেখা যাবে, তাহলে কি দেখা যাচ্ছে যে ওই জায়গাটায় আমাদের মলদ্বারটায় বা আমাদের যে অ্যানাস যেটা বলি, সেই জায়গাটায় কিন্তু খুব বেশি চাপ পড়ছে, অনেকক্ষণ ধরে চেপে থাকছে। এই চাপ খেতে খেতে কি হয়, ওখানে যে ব্লাড ভেসেলসগুলো থাকে সেখানের ওপরে কিন্তু চাপ পড়ে এবং ওই জায়গাটা কিন্তু একটা ইনফ্লেমেশন হয়। দিনের পর দিন এটা হতে হতে ওটা একটা পার্মানেন্ট জায়গায় পৌঁছে যায়। আবার অনেকের দেখা যায় যে যাদের খুব কোষ্ঠকাঠিন্য আছে, অথবা ধরুন খুব মানে ডায়রিয়া হয় বেশি, মানে খুব পাতলা পায়খানা হচ্ছে, মানে দিন বছরের পর বছর এরকম হচ্ছে, বা খুব দেখা যাচ্ছে কোষ্ঠকাঠিন্যতা আছে, সেক্ষেত্রেও কিন্তু ওই জায়গায় চাপ পড়ে। এবং চাপ পড়ার সাথে সাথে দেখা যায় দিনের পর দিন এটা হতে হতে ওই জায়গায় কিন্তু এই যে সমস্যাটা, পাইলসের সমস্যাটা কিন্তু চলে আসে। আবার অনেক সময় দেখা যায় প্রেগনেন্সির সময় কি হয়, যে আমাদের যে ইউটেরাসের ওপরে যেহেতু খুব বেশি চাপ পড়ে, একটা এক্সট্রা ওজন মায়েরা বহন করে, তাই জন্য সেই চাপটা কিন্তু আমাদের ওই রেকটামের মধ্যে বা অ্যানাসের মধ্যে গিয়ে লাগছে, এবং সেখান থেকেও কিন্তু এই আমাদের পাইলসের সমস্যাটা আসতে পারে। তারপরে অনেক সময় এমন হয় যে অনেকে রয়েছে খুব মানে একটা শক্ত জায়গায় অনেক সময় বসে, বা অনেক বেশি ধরুন ড্রাইভিং করছে, ঠিক আছে, ঘন্টার পর ঘন্টা সে বছরের পর বছর ড্রাইভ করছে, করতে 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 একটা টাইমে গিয়ে কিন্তু এই পাইলসের প্রবলেমগুলো আসে। এগুলো হচ্ছে একেবারে খুব কমন কারণ আমরা যেগুলো দেখতে পাই, যার জন্য এই পাইলসের সমস্যাগুলো হয়। এবার আসি যে পাইলসের সমস্যা হলে কি সিমটম আমরা বুঝবো। প্রথমে যেটা দেখব, যে পটি করতে গেলে সেখানে কিন্তু ব্যথা লাগছে, আমাদের যে মলদ্বারটা সেখানে কিন্তু ব্যথা লাগছে, কষ্ট হচ্ছে, এবং পটি হওয়ার পরেও অনেক সময় দেখা যায় যে জ্বালা জ্বালা করে, এই ব্যাপারটা থাকে। অনেক সময় দেখা যায় ওখানটায় চুলকোতে থাকে, সুরসুর সুরসুর করে, এরকম সিমটমটাও হয়। আবার অনেক সময় দেখা যায় যে দিনের পর দিন এই জিনিসটা যখন ট্রিটমেন্ট না হয়, দেখা যায় যে ওইখান দিয়ে ব্লাড বেরোনো শুরু হচ্ছে,
এবং ব্লাডটা বেরোয় একদম কাঁচা রক্ত, যেটা ফ্রেশ ব্লাড বলা হয়। ফ্রেশ ব্লাড পটির সাথে সাথে কিন্তু বেরাবে। অনেকের ক্ষেত্রে দেখা যায় টপ টপ করে কিন্তু পায়খানার প্যানের মধ্যেও ওইটা পড়ছে রক্তটা, এগুলো কিন্তু দেখা যায়। এই সিমটমগুলো থাকবে, তার সাথে সাথে খুব ব্যথা থাকবে, অনেক সময় অসহ্য হবে ব্যথাটা, অনেক সময় মনে হবে যেন পটিটা ক্লিয়ার হচ্ছে না, আবার ওখানে মনে হচ্ছে চাপ আসছে, এই ব্যাপারটা থাকবে। হয়তো পটি হয়ে গেছে কিন্তু মনে হচ্ছে ওখানটা যেহেতু একটা আঘাত পায় তার জন্য ওটা মনে হয়। মেনলি পটি করতে গিয়ে একটা প্রবলেম হয়, অনেকে রেস্টে থাকলেও প্রবলেম হয়, এবং অনেকের দেখা যায় পটি কমপ্লিট করার পরেও কিন্তু পায়খানা হয়ে যাওয়ার পরেও কিন্তু কষ্টটা হয়। কষ্টটা কি? ব্যথা হতে পারে, ওখানে চুলকোতে পারে, জ্বালা করতে পারে এবং ব্লাড বেরাতে পারে। এই সিমটমগুলো যখনই থাকবে তখনই বুঝবেন যে আপনার কিন্তু হেমোরয়েড হয়েছে বা আপনার পাইলস হয়ে গেছে। এবং পাইলস যখনই এই সিমটমের মধ্যে যে কোনো একটা দেখছেন দিনের পর দিন হচ্ছে, একবার না মাঝে মাঝেই হচ্ছে, তাহলে কিন্তু আর বসে থাকবেন না, তাহলে কিন্তু অবশ্যই আপনার ট্রিটমেন্ট করাতে আসতে হবে। না হলে এই রোগটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে এবং একটা টাইমের পর কিন্তু অন্য দিকে কিন্তু টার্ন নিতে পারে, খারাপের দিকে টার্ন নিতে পারে। ঠিক আছে, এটা গেল। দ্বিতীয়ত কথা আরেকটা, এবার ওটা ব্যথাটা সত্যি পাইলসের হচ্ছে না কেমন, দেখুন একটা থাকে ইন্টারনাল পাইলস আর একটা থাকে এক্সটার্নাল পাইলস। ইন্টারনাল পাইলসে কী হয়, ভেতর দিকটা ফুলে ওঠে, মানে আমাদের রেকটামের জায়গাটা ফুলে উঠবে। এবং এক্সটার্নাল পাইলসে কী হয়, বাইরের দিকে আমাদের যে মলদ্বারটা আছে তার বাইরে, মানে হাত দিলেই আপনি টাচ করতে পারবেন, এক একটা দেখবেন দানা দানা হয়ে ওঠে, মানে এক একটা আঙুরের মতো ছোট ছোট, কোনোটা বড়, এরকম চারদিকে কিন্তু হতে থাকে, কখনো একটা থেকে বেশি বা অনেকগুলো কিন্তু হতে পারে। এই প্রবলেমটা কিন্তু যখনই কারো থাকবে, মানে এই পাইলসের যে সিমটমগুলো বললাম যখনই থাকবে, আর কিন্তু ওয়েট করবেন না, ব্যথার ওষুধকে এটা কমাতে চাইবেন না, আলটিমেটলি সারবে না, বরঞ্চ ওটা কিন্তু দিনের পর দিন গাড়াতে থাকবে, বাড়তে থাকবে এবং অন্য রোগেরও কিন্তু ভবিষ্যতে সৃষ্টি হতে পারে। তাই এই প্রবলেম দেখলেই এনবিপিতে আসুন। এনবিপিতে ট্রিটমেন্ট রয়েছে, যে ট্রিটমেন্টের মাধ্যমে আপনি সেরে উঠতে পারবেন। একদম তাই, যোগাযোগ কিন্তু করতে হবে এবং যোগাযোগ করার জন্য টিভি স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার, সেই ফোন নাম্বার নোট করতে হবে, কথা বলতে হবে। কেউ আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে বলুন, কি সমস্যার জন্য ফোন করলেন? হ্যাঁ, ঘুম কম হয় প্রচুর। বয়স কত আপনার? 35 বছর। কোনো শারীরিক সমস্যা আছে আপনার? এই গ্যাস অম্বলের প্রবলেম আছে। আচ্ছা, আর আপনার রাতে কটায় ঘুমোতে যান? 11টার দিকে যাই। 11টার দিকে। আপনি শুনতে থাকুন, আমি বলছি কথাটা। দেখুন, ঘুম একটা কিন্তু বড় একটা বিষয়, যেটা যদি মানুষের সঠিকভাবে না হয় তাহলে কিন্তু বিভিন্ন রোগের দেখা দেবে, প্রথম কথা। এবার আপনার ঘুম হচ্ছে না, আপনার তার জন্যই শরীর খারাপটা লাগছে বলেই আপনি কিন্তু ফোনটা করেছেন। ঘুমের কিন্তু একটা সময় আছে, যেটা আমাদের একটা ডেইলি যে আমাদের সিস্টেম আছে, সেই সিস্টেমটায় একটা সার্কেডিয়ান ক্লক বলে বা সার্কেডিয়ান রিদেম বলে। এইটা মানে কি, আমাদের যখনই রোদ উঠবে, সূর্য যখন উঠে যাবে তখন থেকে আমাদের দিন শুরু, এবং সূর্য যখন অস্ত যাবে, যত রাত হতে থাকবে, অন্ধকার হতে থাকবে, তত কিন্তু আমাদের ঘুমের সময়টা এগোতে থাকবে। এবং ঘুমের সবচেয়ে সঠিক টাইম হচ্ছে, ধরুন আমাদের ক্ষেত্রে, সাধারণ ক্ষেত্রে সেটা হচ্ছে যে কোনো অ্যাডাল্টের জন্য মোটামুটি 10টা থেকে 10:30, এই টাইমটা হচ্ছে সবচেয়ে ভালো সময়। কারণ কি, যখন আপনি ঘুমোতে যাবেন, ঘুমের প্রথমেই তো খুব ডিপ ঘুম হয়ে যাবে না কারোই, প্রথমে আপনি হালকা ঘুম থাকবে, তারপরে ডিপ ঘুম হবে, তারপরে আরেক আলাদা আলাদা ঘুমের ভ্যারিয়েশন থাকে। ঠিক আছে, সেক্ষেত্রে যখন মিডনাইট হয়, মানে একদম মধ্যরাত্রি মানে ধরুন 12টা, যখন মধ্যরাত্রি হয় সেই সময় কিন্তু আমাদের বডির যত রকম ক্ষয়ক্ষতি হয়ে থাকে সারাদিনে, সেগুলো রিপেয়ার হতে থাকে। এমনকি মানুষের যে লম্বা হওয়ার ব্যাপারটা, গ্রোথ হয়, সেই গ্রোথটাও কিন্তু ওই সময়ই সবচেয়ে ভালো হয়। ঠিক আছে, তো রিপেয়ারের ব্যাপারটা আমার কিন্তু তখন থাকছে। এবার যখন রিপেয়ার থাকছে বা আপনি যখন ঘুমিয়ে থাকছেন, তার মানে কি আপনার ব্রেনটাকে আপনি রিল্যাক্স করে দিচ্ছেন, কোনো চিন্তা ভাবনা আসছে না, শুধু বডির যেগুলো আমাদের অর্গান অটোমেটিক কাজ করে সেগুলো কিন্তু শুধু কাজ করছে। আমাদের হার্ট কাজ করছে, আমাদের ব্রেন নর্মাল নিজের কাজ করে যাচ্ছে, আমাদের লাংস কাজ করছে, এইগুলোই কিন্তু মেইনলি করে, আর ব্লাড সার্কুলেশন তো কাজ করেই। এই কয়েকটা জিনিস কিন্তু আমরা ঘুমিয়ে থাকলেও 24 ঘন্টা কাজ করতে থাকে। ঠিক আছে, তার নিজের মতো করে। তো এই ব্যাপারটা ছাড়া আর সব কিন্তু আমার যে চিন্তা ভাবনা বুদ্ধি, সেগুলো কিন্তু আমরা নিজের
থেকে আর করি না সেই সময়, কারণ আমরা তখন ব্রেনটাকে রেস্ট দিচ্ছি। এই সময়টা যদি আপনি জেগে থাকেন বা ঘুম না আসে, তাহলে এই যে ক্ষয়ক্ষতি এটা কিন্তু সারবে না, বরঞ্চ দিনের পর দিন করতে থাকলে বা হতে থাকলে আপনার কিন্তু প্রথমে শারীরিক সমস্যা আসবে, পরে মানসিক সমস্যা আসবে। তার জন্য ঘুমটা খুব দরকার। এবার আমি এতগুলো কেন কথা বললাম, আপনাদেরকে সাবধান করার জন্য যে রাতের বেলায় অন্ধকারের টাইমটা তখন কিন্তু বেশি রাত জেগে থাকবেন না, মোবাইল ইউজ করবেন না, কোনো রকম ব্লু কালারের লাইট ঘরের মধ্যে জ্বালিয়ে ঘুমোবেন না, এটা হচ্ছে ফার্স্ট। দ্বিতীয়ত, ঘুমটা আসার জন্য আরও কী করা উচিত, রাত্রে ঘুমোতে যাওয়ার আগে একটা ফ্রেশ জামা কাপড় পরা উচিত, যেটা ধোয়া জামা কাপড়। কারণ সারাদিনের অনেক আমাদের শরীরের ওপরে নোংরা আসছে, শরীরে আসছে, আর যখনই ফ্রেশ পড়বেন না, আপনার মাইন্ডটাও অনেক বেশি ফ্রেশ হয়ে যায়, দেখবেন আপনি করে এটা। আর কি, পাটা হালকা গরম জল দিয়ে, শীতকাল হোক গরমকাল হোক, হালকা গরম জল দিয়ে পাটাকে একটু ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে পরিষ্কার করে মুছে টুছে তারপরে একটা ড্রেসটা চেঞ্জ করে এবার আপনি একটা এমন টেম্পারেচারে ঘুমোবেন যেই টেম্পারেচারটা আপনার আরাম লাগছে। মানে গরমকালে এমন একটা টেম্পারেচার নেবেন পাখার হাওয়াতে বা এসিতে যেটা আপনাকে আরাম দিচ্ছে, আবার শীতকালেও তাই, এতটাই গায়ে জামা কাপড় দেবেন বা কম্বল দেবেন যেটা আপনার আরাম লাগছে, অস্বস্তি লাগছে না। ঠিক আছে, অতিরিক্ত ঠান্ডাও লাগছে না, আবার বেশি গরম লাগছে, অস্বস্তি হচ্ছে, সেটা হচ্ছে না। এই টেম্পারেচারটা দিয়ে কোনো একটা শোবার আগে একটু ডিপ ব্রিদিং করে নেবেন, মানে বড় বড় নিঃশ্বাস নেবেন এবং বড় বড় নিঃশ্বাস ছাড়বেন। এভাবে কয়েকবার করার পর তারপরে কিন্তু যখন ঘুমোতে যাবেন, এবং আগের দিনও বলেছিলাম যে ঘুমোতে গেলে বাঁ কাত হয়ে শোবেন, দেখবেন আস্তে আস্তে কিছুদিন করার পর আপনার কিন্তু ঘুমটা ঠিক হতে থাকবে। যদি এতেও সলভ না হয় তাহলে বলবো অবশ্যই এনবিপিতে এসে ডাক্তারবাবুদেরকে দেখান, কারণ তাহলে ভেতরে অন্য কোনো প্রবলেম আছে যার জন্য আপনার ঘুমটাকে ঠিক হতে দিচ্ছে না। এইটা হচ্ছে আমি বললাম লাইফস্টাইল চেঞ্জ করে কি করবেন। যদি তাতেও ঠিক না হয় অবশ্যই বলবো আপনার আসতে হবে। আমাদের এখানে মেডিসিন আছে, তার পাশাপাশি পঞ্চকর্মা থেরাপি আছে, যার মাধ্যমে কিন্তু আপনার এই স্লিপ প্যাটার্নটাকে ঠিক করে নেওয়া যায়, এবং দেখবেন আপনার এই স্লিপ প্যাটার্নটা ঠিক হয়ে গেলে আপনার অনেক যদি মানে শারীরিক সমস্যা থাকে বা মানসিক প্রবলেম থাকে সেগুলোও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। একদম, কারণ অনিদ্রার সমস্যা একটা কিন্তু বড় সমস্যা, আমাদের অনেকেরই কিন্তু এই সমস্যা রয়েছে। এবং যদি মনে হয় যে সত্যি আমি তো এই প্রবলেমটাই ফেস করছি, ডাক্তারবাবু যেরকম বললেন সেরকম ভাবে করে চলুন, আর না হলে এনবিপি দরজা তো আপনাদের জন্য সর্বদা খোলা রয়েছে। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার ম্যাডাম, আমি রাকেশ শর্মা কথা বলছি। কোথা থেকে? বাঁকুড়া থেকে। হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যা বলতে আমার হ্যাঁ, হেডেক মানে খুব মাথা যন্ত্রণা হচ্ছে। আচ্ছা আচ্ছা, মাথার পপুলার ওষুধ যেটা রয়েছে সেটাও খাই, কিন্তু ওই যখন খাই তখন ঠিক থেকে আবার মাথায় হেডেকটা কখন হয়? রোদে বেরোলে। রোদের বেরোলে। আপনার কি ঠান্ডা লাগার ধাত আছে? হ্যাঁ। ঠান্ডা লাগার ধাত আছে। আচ্ছা, এবার আপনি শুনতে থাকুন। আপনি ওষুধ খেয়ে নিচ্ছেন, এইটা কিন্তু খুব খারাপ করছেন, এটা মাথায় রাখবেন। দেখুন, এটা কি হয়, আমাদের মাথায় ব্যথার অনেকগুলো কারণ থাকে, ঠিক আছে। কিছু থাকে যে আমাদের নার্ভ রিলেটেড, বড় কিছু হলে আমাদের ব্রেনের কোনো সমস্যা থাকতে পারে, ঠিক আছে, ওগুলো রেয়ার কেস, ঠিক আছে। সাধারণত দুটো কারণে দেখা যায় যে আমাদের কিন্তু ব্যথা হচ্ছে। একটা যদি আমাদের সাইনাসের প্রবলেম থাকে, আরেকটা যদি মাইগ্রেনের সমস্যা থাকে। মাইগ্রেনটা অবশ্যই কিন্তু নার্ভ রিলেটেড সমস্যা, এবং সাইনাসটা কিন্তু ঠান্ডা লাগার থেকে হয়। কারো টেন্ডেন্সি আছে, এই যে আমাদের যে ত্রিদোষ আছে, বাত পিত্ত কফ, এই যে কফ দোষটা যাদের বেশি থাকে মাত্রায়, তাদের কিন্তু এই সাইনাসের প্রবলেমটা আসবে। তো আয়ুর্বেদিক মতে কিন্তু এর ট্রিটমেন্ট আছে। এই ট্রিটমেন্টটা করালে কি হবে, যে আপনার যে কফ প্রকৃতিটা ওটা কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। ব্যালেন্স যখনই হবে, যখনই আপনার কফ দোষটা ব্যালেন্স হয়ে যাবে, তখনই দেখা যাবে যে আপনার কিন্তু এই ব্যথাটা আর আসছে না। আর এখানে আমাদের এনবিপিতে এর জন্য কিন্তু খুব ভালো ট্রিটমেন্ট আছে, যেখানে পঞ্চকর্মা এবং মেডিসিন দুটোর কম্বিনেশন ট্রিটমেন্ট করলে অনেক পুরনো কিন্তু এই সাইনাসের প্রবলেম কিন্তু সেরে গেছে। তখন আপনি শীতকাল হোক গরমকাল হোক যখনই বাইরে বেরোন কোনো কষ্ট হবে না। অনেক পরিশ্রম করে ফেললেও অনেক সময় কষ্ট হয়, সেটাও হবে না। ব্যথার প্রবলেমটা থেকে কিন্তু আপনি সেরে যাবে, আপনার এই ব্যথার প্রবলেমটা সেরে যাবে। ব্যথাটাকে আমরা কমালাম না, যে কারণে হচ্ছিল কারণটা যখনই ঠিক করে দিলাম, আপনার ব্যথা এমনি কিন্তু গায়েব হয়ে গেল। একদম। আর পরের বন্ধু আছেন, একটু কথা বলবো। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি সোদপুর থেকে দেবব্রত মাইক বলছি।
হ্যাঁ বলুন দাদা, কি সমস্যার জন্য ফোন করলেন? বলছি ইউজুয়ালি সর্দি কাশি প্রেগনেন্সি আমার তো সারা বছরই থাকে, তো ওষুধপত্র খেয়ে কন্ট্রোলে ছিল, বিগত কিছুদিন ধরে আবার হচ্ছে। তো এটা কি আয়ুর্বেদিক সিস্টেমে কিছু মেনটেন করলে কিংবা যদি মেডিসিন কিছু সাজেশন দেয় কিংবা পরবর্তী কি করতে পারলে বেটার হয়, যদি কিছু গাইডলাইন দেয়? সর্দি কাশির সমস্যা প্রত্যেক মানে 12 মাসই থাকছে নাকি সিজনাল? 12 মাসই থাকছে, মরালেস প্রায় 12 মাসই থাকছে, মাঝে মধ্যে হয়তো 1 মাস ঠিক থাকছে আবার। আচ্ছা, আপনার বয়সটা কত? বয়স এখন 47 প্লাস। আচ্ছা, আপনি এর জন্য কোনো ট্রিটমেন্ট করাচ্ছেন আপাতত? হ্যাঁ, ট্রিটমেন্ট বলতে লোকাল ডাক্তার দেখিয়েছি, ওই মেডিসিন খেলে কিছুদিনের জন্য কমে যাচ্ছে আবার। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন। দেখুন, এই যে ব্যাপারটা, এটা হচ্ছে আপনার একটা কিন্তু শরীরের মধ্যে দুটো ব্যাপার থাকে। আমাদের ইমিউনিটি একটা থাকে, আর একটা হচ্ছে অ্যালার্জি। এই যে সিমটমটা আপনার যে 12 মাস রয়েছে, দেখা যাবে আইজিই বলে একটা কিন্তু অ্যালার্জি টেস্ট হয়। ওই টেস্টটা করলে আপনার কিন্তু রেজাল্টটা দেখবেন যে হাই আসবে। কেন হাই আসবে? ওই রেজাল্টটা হাই তখনই আসে যখন মানুষের মধ্যে কোনো অ্যালার্জিক টেন্ডেন্সিটা বেশি থাকে। সেটা হতে পারে এই ঠান্ডা লাগার ব্যাপারটা, হতে পারে যে কোনো একটা আপনার স্কিনের প্রবলেম দেখা দিচ্ছে। এরকম আলাদা আলাদা সিমটম কিন্তু থাকে, ঠিক আছে? এবার এই এই যে আইজিইটা বেশি হয়ে আছে, তার জন্য কি হচ্ছে, আপনার বডির মধ্যে মিউকাসটা বেশি তৈরি হয়ে যায়, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। মানে দেখুন, মিউকাস আমাদের কিন্তু একটা প্রোটেক্ট করে। আমাদের কিন্তু গলার নালিতে এখানেও মিউকাস আছে, আবার আমাদের দেখুন এয়ার পাইপেও কিন্তু মিউকাস আছে। মিউকাসটা থাকতে হবে, কারণ ও কি করে, প্রোটেক্ট কিভাবে করে, পিচ্ছিল করে রাখে জায়গাটা, নোংরা ঢুকতে দেয় না। এই ফাংশনগুলো কিন্তু তার আছে, ঠিক আছে? এবার যখন ওটা অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়, ট্রিগার হয়ে যায়, যখন কারো অ্যালার্জিক টেন্ডেন্সিতে থাকে, কারণ বডি ভাবে যে ও আরও বেশি করে শরীরকে প্রোটেক্ট করতে হবে, এই করতে গিয়ে কিন্তু অ্যালার্জিক রিয়াকশানটা হয়ে যায়। এটা কিন্তু পার্টিকুলারলি কোনো রোগ না, এটা বডির প্রোটেক্টিভ মেকানিজম, ঠিক আছে? এইবার যাদের ইমিউনিটিটা ঠিক মতো কাজ করবে, মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা ঠিক মতো কাজ করছে, নর্মাল আছে, তাদের কিন্তু এই সমস্যাটা চট করে দেখা দেবে না। এবং তারা কি করবে, তার ইমিউনিটির যে প্রসিডিওর সেই মাধ্যমেই কিন্তু ঠিক কাজ করবে। যখন ওটা একটু লো হয়, অ্যালার্জিক টেন্ডেন্সিটা বেশি হয়, তখনই কিন্তু আমাদের এই ঠান্ডা লাগা, কফ লাগার ব্যাপারটা কিন্তু বেড়ে যায়। আমাদের এখানে কিন্তু এনবিপিতে এরকম অনেক হাজার কিন্তু পেশেন্ট আসে যাদের এই অ্যালার্জির সমস্যাটা নিয়ে আসে। লো ইমিউনিটি, হাই অ্যালার্জি, এগুলো কিন্তু অন্য কোনোভাবে না, কোনো স্টেরয়েড না দিয়ে নর্মালভাবে ট্রিটমেন্ট করে আয়ুর্বেদের মাধ্যমে ট্রিটমেন্ট করে কিন্তু আস্তে আস্তে সেখান থেকে রিকভারি করানো হয়। মানে সেই সমস্যাটাকে নর্মালাইজ করে দেওয়া হয়। এমন নয় যে আপনি ওষুধ খাবেন, যেটা আপনার এতদিন ধরে করে আসছেন, ওষুধ খেলেন, ভালো থাকছেন, আবার ওষুধ বন্ধ, আবার একটু ঠান্ডা লেগে গেল, এইভাবেই সারা বছর ধরে বছরের পর বছর চলছে। আমাদের এখানে প্রপার ট্রিটমেন্ট আছে, এবং এই ট্রিটমেন্টটা আপনি যদি কয়েক মাস করতে পারেন, তাহলে দেখবেন আস্তে আস্তে এই ব্যাপারটা থেকে নির্মূল হয়ে যাবে। এবং তার সাথে সাথে আমাদের ডাক্তারবাবুরা গাইড করে দেবে যে কেন হচ্ছে, কারণগুলো তো বললাম, কি করলে এটা আরও বেড়ে যাচ্ছে, কোন সিচুয়েশনে বেড়ে যাচ্ছে, কি খেলে বাড়ছে, বা কি কিছু প্রোডাক্টের ওপরে মানুষের অ্যালার্জিটা বেশি থাকে, সেগুলো কিভাবে অ্যাভয়েড করবেন, সব কিন্তু আপনি পরামর্শ পেয়ে যাবেন আমাদের ডাক্তারবাবুদের কাছে। একদম। আর পরামর্শ পাওয়ার জন্য তো বাড়ি থেকে একটু বেরোতে হবে, চেম্বার অবধি অবশ্যই আপনাকে পৌঁছতে হবে। কিভাবে পৌঁছবেন চেম্বারে? সবার আগে বলবো, টিভি স্ক্রিনে কিন্তু যাচ্ছে আপনাদের জন্য ফোন নাম্বার 9830235527 বা 37, এই নাম্বারে আপনাদের ফোন করতে হবে, কথা বলতে হবে এবং যোগাযোগ করতে হবে। তার পাশাপাশি চেম্বারের কথা অবশ্যই আপনাদের বলবো, যেমন গঙ্গারামপুরে আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন কিন্তু ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন হলদিয়াতে ডক্টর এ হালদারকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, মালদায় আমাদের চেম্বার থাকে ডক্টর এস ঘোষালকে আপনারা পেয়ে যান, বহরমপুরে পেয়ে যাচ্ছেন আপনারা, গঙ্গার সাগরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, পেয়ে যাচ্ছেন দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্যকে, কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বনগাঁয় পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, পেয়ে যাচ্ছেন ক্যানিংয়ে ডক্টর আর দেখে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আসানসোলে চেম্বার রয়েছে, বাঁকুড়ায় চেম্বার রয়েছে এবং পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস
ভাদুরীকে, এবং আপনারা শ্যামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, হেরিয়াতেও পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেছেদায় পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। এছাড়া আমাদের ত্রিপুরার বন্ধুদের জন্য আগরতলা এবং অবশ্যই দিল্লিতে কিন্তু আমাদের চেম্বার রয়েছে, এবং দুটি চেম্বারে কিন্তু এবার আপনাদের জন্য সময় দেবেন আমাদের সংস্থার ডিরেক্টর বি শর্মা। তাই যোগাযোগ অবশ্যই করতে হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের ফোন করতে হবে। শিলচরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, এছাড়া গুয়াহাটি এবং ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, জামশেদপুরে আপনারা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। পুরুলিয়াতে আপনারা কিন্তু নতুন চেম্বার পেয়ে যাচ্ছেন, এবং অবশ্যই ঝাড়গ্রামে আপনাদের জন্য শুরু হচ্ছে নতুন চেম্বার। মার্চের একেবারে প্রথম দিন 1 তারিখ পুরুলিয়া এবং 2 তারিখ কিন্তু ঝাড়গ্রামে নতুন চেম্বারের সূচনা করবেন অবশ্যই সংস্থার ডিরেক্টর বি শর্মা, এবং থাকবেন অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা। তার পাশাপাশি বলবো যে আমাদের কলকাতা হেড অফিস কিন্তু অবশ্যই মধ্যমগ্রাম চৌমাথায় পেয়ে যাচ্ছেন। পাশাপাশি আপনারা কিন্তু এদিকে হাজরা ল্যান্সটাউনেও পেয়ে যাচ্ছেন। শিশুমঙ্গল হাসপাতালের একদম অপোজিটে আমাদের চেম্বার রয়েছে। এছাড়া আপনারা কিন্তু হাতিবাগান চৌমাথাতে পেয়ে যাচ্ছেন, খিদিরপুরে পেয়ে যাচ্ছেন হাওড়ায় শিবপুর, বাল্টিপুরি বাজার, দাসনগর এবং বেলুড়ে। প্রত্যেক বৃহস্পতিবার করে আমতলায় আমাদের চেম্বার থাকে। তাই দক্ষিণ 24 পরগনার বন্ধুরা এই চেম্বারের জন্য ঠিক স্ক্রিনে দেওয়া নাম্বারে, অর্থাৎ আমাদের এনবিপির নিজস্ব নাম্বারে ফোন কিন্তু করতেই পারেন। আমাদের সঙ্গে বন্ধু আছেন, কে আছেন? নমস্কার। নমস্কার, আমি বরানগর বলছি, আশিস ঘোষ। হ্যাঁ বলুন আশিস বাবু, কি সমস্যা আছে? সমস্যা বলতে গেলে আমার মাথাতে গরম হালকা ভাব হয়ে প্রচন্ড খুশকি হচ্ছে। আচ্ছা, খুশকি হচ্ছে, মাথায় খুশকি হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা কি 12 মাসই থাকে নাকি শীতকালে বেড়ে যায় এরকম কিছু আছে? 12 মাস থাকে না, তো এই শীতকালের পরে থেকে যে বেশি হয় দেখা দিচ্ছে এখন। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? এটা 2-3 বছর এরকম হচ্ছে। আপনি কোনো ট্রিটমেন্ট করিয়েছেন এটার জন্য? না, কিছু ট্রিটমেন্ট করি, শ্যাম্পু দিলে এমনি পরিষ্কার হয়ে যায়, আবার পরে দিতে হয়। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, এই যে ব্যাপারটা ড্যান্ড্রাফের সমস্যা, এই ফাঙ্গাল ইনফেকশন, এগুলো কিন্তু একটা বড় সমস্যা। এই অনেকে ভাবে যে চুলের মধ্যে ড্যান্ড্রাফ আছে, কি আর হবে, একটু হয়তো জামা কাপড়ে পরলো, ঝেড়ে ফেলে দিলাম, হয়ে গেল। না, সেটা কিন্তু নয়। এটা কিন্তু চুলটাকে ড্যামেজ করে দেয়। আপনার যে ড্যান্ড্রাফ আছে, খুব ভালো একটা ফোন করেছেন আপনি, যে আপনি এটা নিয়ে চিন্তা করছেন যে ড্যান্ড্রাফটা হয়েছে, কেন ড্যান্ড্রাফটা কমছে না। সাধারণভাবে এই যে শ্যাম্পুগুলো আমরা ইউজ করি, সেগুলো কিন্তু টেম্পোরারি মানে আপনাকে রেজাল্ট দেবে। শ্যাম্পুগুলোর মেন কাজ হচ্ছে কি, আপনার মাথাটা পরিষ্কার করা। পরিষ্কার করা মানে রোগটা সেরে যাওয়া না। রোগটা সারতে গেলে আপনার কিন্তু প্রপার ট্রিটমেন্ট করাতে হবে, এবং ট্রিটমেন্ট করলে আস্তে আস্তে দেখবেন এই যে খুশকি হওয়াটা, তৈরি হওয়াটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। আমাদের এনবিপিতে কিন্তু এই খুশকির বা বলবো যে চুলের বা আমাদের স্কিনের একটা স্পেশাল ডিপার্টমেন্ট আছে, যেই ডিপার্টমেন্টে কিন্তু বিভিন্ন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ট্রিটমেন্ট আছে, এবং এনবিপিতে তো মেডিসিন আমাদের রয়েছে। দুটোর কম্বিনেশনে যখন ট্রিটমেন্টটা হবে, দেখবেন খুব ভালোভাবে কিন্তু আপনি রেজাল্টটা দেখতে পাবেন। আপনি তাই দেরি করবেন না। যত দিন যাবে চুল বেশি পড়া শুরু হবে, তখন দেখবেন সামলাতে গেলে আপনার সময় অনেক চলে যাবে। তার থেকে বেটার এখন আপনারা যখন এটা ফিল করছেন যে চুলটা ঠিক হচ্ছে না, হয়তো আপনার চুল এতদিনে অনেকটা পড়েও গেছে, এটাই স্বাভাবিক, কারণ 2 বছর ধরে হয়েছে। কারণ এই চুলের সমস্যা কিন্তু দিনের পর দিন বাড়তে থাকে, দিনের মাসের পর মাস বাড়তে থাকে, ও সময় দেয় না বেশি। তার জন্য যখনই প্রবলেমটা বুঝতে পারছেন, আপনারা কিন্তু আসবেন আমাদের এনবিপিতে, আসুন, ফোন করে নিয়ে একটা এখনই যে কবে আপনি এসে অ্যাপয়েন্টমেন্টটা পাবেন, দেখাবেন, ট্রিটমেন্ট নেবেন, আলটিমেটলি কিন্তু এই প্রবলেমটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। একদম তাই, স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু ফোন করতে একদম ভুলবেন না, 9830235527 বা 37। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? নমস্কার। নমস্কার, আমি বাবুঘাটি থেকে সৌরভ দাসগুপ্ত। হ্যাঁ বলুন, কি সমস্যার জন্য ফোন করলেন? হাঁটুর নিচে সকালের দিকে ব্যথা করছে, এটা ফিটটা দিয়ে শেষ হয়ে যাচ্ছে, ব্যথা মানে চাপটা আরো বাড়ছে। আচ্ছা, কিন্তু অতটা ব্যথা ছিল না। বেশ, হাঁটুর নিচটা। আপনার ওজন কেমন? আমার ওজন 45। 45 ওজন? মানে ভীষণ রোগা আপনি? হ্যাঁ হ্যাঁ, 40 বছর বয়স। আচ্ছা, 40 বছর বয়স, 45 কেজি ওজন, তাই তো? 30 বছর বয়স। 30 বছর বয়স। আপনি খাওয়া দাওয়া কেমন করেন? খাওয়া দাওয়া স্বাভাবিক, মানে খুব বেশি খাই এমনটাও না। আচ্ছা, কোনো আঘাত পেয়েছিলেন হাঁটুতে? না, সেভাবে কোনো আঘাত পাইনি। আচ্ছা, তো সারাদিনে পরিশ্রম করতে হয় কাজের জন্য,
এবং রাত্রে যখন ঘুমোতে যাই তখনই ওই পায়ে হাঁটুর নিচে ব্যথাটা অনুভব করি এবং সকালে ঘুম থেকে ওঠার সময়। দেখুন, আপনি একটু আমার সাথে কথা বলুন। প্রথম কথা হচ্ছে, দেখুন আপনার যা বয়স এবং ওজন, এত কম ওজন। আপনার হাইট কত বলুন? 5 ফুট 5। 5 ফুট 5। আপনার তো আন্ডারওয়েট, ঠিক আছে, ওজন প্রচণ্ড কম। এবার আপনার শরীরে কোনো শক্তি যদি না থাকে তাহলে হাঁটুর ওপর তো চাপ পড়বেই, এবং আপনার খাওয়ার ধরনটা ঠিক নেই, ঠিক আছে। খাওয়ার ধরন ঠিক নেই বলেই আপনার কিন্তু এই সমস্যাটা দেখা যাচ্ছে। আপনি কোনো আঘাত পাননি আপনি বললেন, তাহলে কেন হচ্ছে? 30 বছর বয়স একটা ছেলে, তার কেন হবে? সে তো ঘোড়ার মতো দৌড়বে, কিন্তু আপনার কষ্ট হচ্ছে। কারণটা আমি বলে দিচ্ছি। দেখুন, একটা মানুষের স্ট্যান্ডার্ড একটা ওজন হতে লাগে। কেমন হতে হবে? আপনার যে হাইট সেটাকে আপনি গুণ করবেন সেন্টিমিটার দিয়ে, ঠিক আছে। সেটাকে মানে সেন্টিমিটারে কনভার্ট করবেন। হাইট ধরুন 5 ফুট, তাহলে ওটাকে সেন্টিমিটারে কনভার্ট করবেন। আপনার হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি, ওটাকে সেন্টিমিটারে কনভার্ট করবেন করে ধরুন হলো ধরুন 152 হলো, ঠিক আছে, 5 ফুটে 152 সেন্টিমিটার। তাহলে এই যে 152 সেন্টিমিটার, এখান থেকে 100 বাদ দেবেন। 100 বাদ দিলে কত হলো? 52 থাকলো। আপনার ওজন হওয়া উচিত 52। এবার আপনার হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি, তাহলে আরও বেশি হওয়া উচিত, 60-এর কাছাকাছি হওয়া উচিত। সেই ওজনটা কিসের ওজন হওয়া উচিত? এই নিয়মটা হচ্ছে যে আপনার শরীরের মাংসপেশি, হাড়, তার সাথে যে লিকুইড থাকবে, ফ্লুইড, এবং যে তার সাথে থাকছে সামান্য কিছু, এই যে মানে আমাদের ওই যে নাড়ি বুড়ি, যেটা নাড়ি বলে, ভিসারা বলা হয় যেটাকে, ঠিক আছে, ইন্টেস্টাইন যেগুলো আছে, এই সব কিছু অর্গান, এগুলোকে নিয়ে আমাদের ওই ওজনটা হবে। এবার যে অনেকের দেখা যায় যে এই 60 কেজির জায়গায় 70 কেজি হয়ে গেল, সেখানে কিসের ওজনটা থাকে সাধারণ মানুষের? চর্বির ওজন। সেটাও যেমনি ক্ষতিকারক। আবার আপনার 60 কেজির জায়গায় হচ্ছে 45 কেজি, তাহলে সেটাও ক্ষতিকারক। কেন? আপনার যে মানে স্কেলিটনটা আছে, ঠিক আছে, কাঠামোটা আছে, তার যা ক্ষমতা, সেটাকে ধরে রাখার জন্য দরকার মাংসপেশির ক্ষমতা। আপনার সেখানে মাংসপেশি খুব দুর্বল, তার জন্যই হাড়ে হাড়ে কিন্তু চাপ পড়ছে এবং আপনার ব্যথা হচ্ছে। আপনার ফ্লুইডটাও শুকিয়ে যাচ্ছে, আপনার খাদ্য খাবার ঠিকই নেই, একেবারেই ঠিক নেই, যার জন্যই এই বয়সে আপনার ওখানে ড্রাইনেস আসছে। এই যে জয়েন্ট আছে না দুটো হাঁটুর মাঝখানে, এই জয়েন্টের এখানে একটা ফ্লুইড থাকে, সাইনোভিয়াল ফ্লুইড বলা হয়। এই যখনই ওটা শুকোতা থাকে তখনই আমাদের কিন্তু চলাফেরায় কষ্ট হবে। রেস্ট্রিকশান, যেমনি ঘুম থেকে উঠলে ব্যথা লাগে, রাত্রে শোয়ার পর ব্যথা হয়, কারণ ওই টাইমটা ও রেস্ট পায়, কিন্তু তার জন্য মুভমেন্ট হয় না বলে ও তখন আস্তে আস্তে স্টিফ হতে থাকে জায়গাটা, ঠিক আছে। ইমিডিয়েট আপনি ট্রিটমেন্ট করান। এই ট্রিটমেন্টটার জন্য মেডিসিন শুধু খেলে হবে না, এবং তার সাথে সাথে পঞ্চকর্মা করতে হবে। পঞ্চকর্মা করলে আপনি খুব তাড়াতাড়ি এটার থেকে কিন্তু রিলিফ পাবেন। না হলে দেখা যাবে এর থেকে কিন্তু অন্যদিকে চলে যেতে পারে। মানে আজকে কোমরে, হাঁটুতে হয়েছে, কোমরে হতে পারে, ঘাড়ে হতে পারে, এবং অ্যানকোলজিং স্পন্ডিলোসিসও কিন্তু হতে পারে। অ্যানকোলজিং স্পন্ডিলোসিস হলে কি হয়? হাড়গুলো ফিউজড হয়ে যায়, হাড়ে হাড়ে জয়েন্ট হয়ে যায়, এবং শুধু কোমর নয়, হাঁটুতে, কুনুইতে, বিভিন্ন জায়গায় কিন্তু ব্যথা হতে থাকবে। এবং হাঁটে মানুষ কিভাবে হাঁটে? তখন চিম্পাঞ্জির মতো হাঁটে, এরকম সামনের দিকে ঝুঁকে ঝুঁকে, আর প্রত্যেকটা জয়েন্টে প্রচণ্ড পেন হবে। ওটা কিন্তু তখন সামলানো খুব অসুবিধে। আমাদের কাছে একটা বাচ্চা মেয়ে এসেছিল, বাচ্চা মেয়ে, কিছুদিন আগের কথা। ও এবার জয়েন্ট এন্ট্রান্স দেবে। ও কি হয়েছে, এত বেশি সময় ধরে একভাবে ছিল, খাওয়া দাওয়া ঠিক মতো করেনি, ওর কিন্তু অ্যানক্লোজিং স্পন্ডিলোসিস ডায়াগনোসিস হয়ে গেল। তাহলে তার এখন ট্রিটমেন্ট চলছে, পঞ্চকর্মা চলছে, করে ইমপ্রুভমেন্ট হচ্ছে, চলছে ট্রিটমেন্ট। তো একটা বাচ্চা মেয়ের যদি ওরকম হতে পারে, আপনার 30 বছরের হওয়াটা অস্বাভাবিক নয়। ঠিক মতো ট্রিটমেন্ট করান, এবং তার পাশাপাশি কী খাদ্য খাবার খাবেন, কিভাবে ওজন বাড়াবেন, সব আমাদের থেকে গাইডেন্স পেয়ে যাবেন। এইভাবে করলে আপনি দেখবেন প্রবলেমটা থেকে বেরিয়ে আসতে পারবেন, এবং এই প্রবলেমটা আর বড় কিছু দিকে যাবে না। একদম তাই। সুস্থ যদি আপনি না থাকেন তাহলে কিন্তু আপনার স্বপ্নগুলো পূরণ করার ক্ষমতাও কিন্তু আপনার থাকবে না, যা মানসিকভাবেও না আর বা শারীরিকভাবেও নয়। আর সে কারণে কিন্তু এনবিপির প্রয়োজনীয়তা। যারা এনবিপিতে পৌঁছে গিয়েছেন তারা কেমন আছেন, কতটা ভালো আছেন, কতটা উচ্ছ্বসিত, সবকিছু তাদের মুখ থেকেই শুনবো, তারপর ফিরে আসবো অনুষ্ঠানে। ডক্টর বললেন অস্টিওআর্থ্রাইটিস। কতদিন ধরে ভুগছেন?
আমি এটা জানতে পারলাম মার্চের প্রথমে। এই রোগ নিয়ে অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক করিয়েছিলাম। তাতে কোনো রেসপন্স পেয়েছিলেন? না, সেরকম আমাকে হাঁটু চেঞ্জ করতে বলেছিল, হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলেছিল। তারপর আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন। বি শর্মার কাছে আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টে আছেন? আমি 15 দিন। 15 দিন। এখন আপনি পঞ্চকর্ম নিচ্ছেন। হ্যাঁ, পঞ্চকর্ম যেটা নিচ্ছেন সেই পঞ্চকর্মটা আপনার কদিন হয়েছে? 9 দিন। আর আপনাকে নিতে বলেছে কদিন? 15 দিন। 15 দিনের ভেতর 9 দিন আপনার পঞ্চকর্ম হয়েছে। এখন আপনি কীরকম আছেন? এখন আমি মোটামুটি ভালোই আছি। আগে আমাকে কিছুদিন, এই 15 দিনের মধ্যেই বা 15 দিন আগে, 1 সপ্তাহ আগে থেকে মানে আমি ব্যালেন্সটা রাখতে পারতাম না, একটু লাঠিতে ভর করতে হয়েছিল। এখন আপনি লাঠি নিয়ে হাঁটছেন? না, এখন লাঠি নিয়ে হাঁটছি না। মানে আগের তুলনায় আপনি এখন অনেকটাই সুস্থ আছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আগের থেকে আপনি অনেকটাই সুস্থ, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ভাস্কর ঘোষ। কোথায় বাড়ি আপনার? খড়িবাড়ি। কি রোগে ভুগছেন আপনি? অস্টিওআর্থ্রাইটিস। এই অস্টিওআর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ভুগছেন? কম বেশি 1 বছর। 1 বছরে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক চিকিৎসা করেছিলাম। তাতে আপনার সুস্থতা বোধ করেছিলেন আপনি? না, আরো ব্যথা যন্ত্রণা আতঙ্ক সৃষ্টি ছিল। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? 15 দিন। 15 দিন মেডিসিন খাচ্ছেন। হ্যাঁ। এই মেডিসিন খেয়ে আপনি কেমন আছেন? অনেকটা সুস্থ বোধ। 15 দিনের মেডিসিনে আপনি অনেকটা সুস্থ বোধ করছেন। কত শতাংশ সুস্থ আছেন? 100-র মধ্যে 70%। 70-75% আপনি ভালো আছেন। আগে হাঁটা চলা বা দাঁড়াতে পারতেন? না, দাঁড়ানোই ব্যালেন্স ছিল না। এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি 15 দিনে দাঁড়াতেও পাচ্ছেন, হাঁটতেও পাচ্ছেন, তাই তো? এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটা খুশি, খুবই ভালো আছি। খুব ভালো আছেন। আপনার নাম? জিয়া বিবি। কোথায় বাড়ি আপনার? বারাসাত। কি রোগে ভুগছিলেন আপনি? সাইটিকা বাতের জন্য। মানে রিউমাটার আর্থ্রাইটিস। এই রিউমাটার আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ধরে ভুগছেন? 9 বছর। 9 বছর। 9 বছরে অন্য কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন এই রোগটা নিয়ে? অ্যালোপ্যাথি দেখিয়েছি অনেক। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট করলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? না, মানে খাওয়া হয় যখন তখন মানে ব্যথা কমে যায়, আবার ফের মানে তারপরে আবার মানে যখন ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন, আবার ব্যথা বাড়ছে। তা এই কষ্টটা আপনার কেমন ছিল? আপনার প্রচণ্ড কষ্ট ছিল। বাড়ির কোনো কাজকর্ম করতে পারতেন? না, পারতেন না। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 3 মাস। 3 মাস আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আছেন এবং ওষুধ খাচ্ছেন। এই ওষুধ খাওয়াতে আজকে আপনার যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা হলো, আগে আপনি যখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এলেন তখন আপনার অ্যান্টি-সিসিপি ছিল 500, এখন আপনার অ্যান্টি-সিসিপি কত এসছে? 3.44। আর যখন আপনি এসছিলেন আরএফ ফ্যাক্টর ছিল আপনার 87.86, এখন আপনার কত এসছে? 16.8। আর একটা রোগ ছিল আপনার সুগার। এই সুগারটা আপনার খালি পেটে ছিল 210 এবং ভরা পেটে ছিল 312। এখন আপনি নিজে রিপোর্টটা হাতে নিয়ে নিজে বলুন এখন আপনার সুগার কেমন আছে? খালি পেটে এখন 121, ভরা পেটে 181। 121 আর 181। তাহলে আগের থেকে আপনার এই রিপোর্টটা অনেকটাই নর্মাল এসে গেছে। এখন আপনি কেমন আছেন? এখন আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর এই রিপোর্টটা দেখার পর আপনি কতটা খুশি? অনেক খুশি আমি। নিজের হাতে রিপোর্ট রেখেছেন এবং কতটা খুশি নিজে বলুন। অনেকটাই, মানে এতটাই খুশি যে ভিতরে যে রোগটা ছিল সেইটা কমে যাওয়া মানে কি একটা মানুষের মধ্যে কি আনন্দ আসে সেটা আপনারাও মানে জানলে বুঝতে পারবেন, যে যখন যে রোগ থেকে মুক্তি পাওয়া যায় তখন সেই রোগটার প্রতি মানে কেমন একটা খুশি আসে, যে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে মানে কি প্রচন্ড একটা খুশি। আর এখন বাড়ির কাজ করতে পারছেন? হ্যাঁ। এখন বাড়ির কাজ করতে কোনো কষ্ট না। এখন তাহলে আপনি বাড়ির কাজকর্ম সব কিছু নিজে হাতে নিজে করতে পারছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটাই ভালো আছি।
এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরও একবার সকলকে জানাবো অনেক অনেক স্বাগত। এবং এনবিপি এর অনুষ্ঠান মানেই কিন্তু রিপোর্ট বেসড ট্রিটমেন্ট। একমাত্র মনে হয় এই সংস্থা যারা কিন্তু আপনাকে বারংবার রিপোর্ট করে কিন্তু প্রমাণ করায় যে আপনি সত্যি সুস্থতার দিকে এগোচ্ছেন। আর এর কারণ কি বলুন তো? কারণ আপনি যেন অন্ধকারে না থাকেন, আপনি যেন এই বিশ্বাসটা নিয়ে ট্রিটমেন্টটা করতে পারেন যে আমি ভালো হচ্ছি, আমার অর্গানরা রেসপন্স করছে, আমার শরীর রেসপন্স করছে মেডিসিনে, এবং আমার মনও রেসপন্স করছে, হ্যাঁ আমি ভালো হচ্ছি। এই আত্মবিশ্বাসটা যদি আপনার থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার সুস্থ হওয়াটা অনেকটা বেশি চটজলদি হয়ে যায়। তবে এই যে অসুস্থতা, এত অসুস্থতা নিয়ে আমরা কথা বলি, সব থেকে বেশি আমাদের প্রবলেম কোথায় বলুন তো? সেটা হচ্ছে আমাদের মধ্যপ্রদেশ যাকে বলি, অর্থাৎ পেট। পেট সংক্রান্ত প্রচুর ফোন, প্রচুর প্রবলেম, প্রচুর অভিযোগ আপনাদের পাই যে কিছুতেই পেটের সমস্যা থেকে রেহাই পাচ্ছি না, দীর্ঘদিন মেডিসিন খাচ্ছি তারপরও ভালো হচ্ছে না, বাড়ির খাবারই তো খাচ্ছি, ফাস্টফুডে এত লোভ, তাও বেশ অনেকটা সংযত করেছি ব্যাপারকে, কিন্তু তারপরেও কেন মনের মতন রেজাল্ট পাচ্ছি না, কেন পেট ভালো হচ্ছে না? পেট ভালো করার উপায় কি? আসলে গোড়ায় যদি গন্ডগোল থাকে তাহলে আপনার পেট কি করে ভালো হবে? আজকে ডক্টর ভাদুরী আমাদের সঙ্গে রয়েছেন, অবশ্যই তার থেকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে কেন পেটের এত আমাদের সমস্যা হয়, ভুল আমাদের ঠিক কোথায়। দেখুন, এই যে আমাদের খাদ্য খাবার, এটা কিন্তু আমাদের শরীরের একটা মানে বিশেষ পার্ট। আমাদের শরীরের ঠিক রাখার জন্য এটা কিন্তু বিশেষভাবে আমাদের একটা রোল প্লে করে। এবং শুধু কি ভালো খাচ্ছেন না খারাপ খাচ্ছেন শুধু সেটাই নয়, আপনার সাথে এই খাবারের মধ্যে একটা অনেক কিছু লুকিয়ে থাকে। খাবার সংক্রান্ত যখন আমরা আলোচনা করছি, প্রথমে আসি যে খাবার সময়। আয়ুর্বেদ মতে কি বলছে কখন আমাদের খাওয়া উচিত, এটা আমাদের কিন্তু জেনে রাখা উচিত। আমাদের কিন্তু আয়ুর্বেদ অনুযায়ী বলা হচ্ছে যে যখন থেকে সূর্য উঠছে তখন আমাদের খাওয়া শুরু হবে, এবং যখন আমাদের সূর্যটা অস্ত চলে যাচ্ছে, অন্ধকার নেমে যাচ্ছে, ছায়া নেমে যাচ্ছে, সন্ধে হয়ে গেল, তখন কিন্তু আমাদের আর খাওয়া উচিত নয়। এই রুলসটা কিন্তু আমাদের ফলো করা উচিত। যদি আমরা এটা করতে পারি তাহলে আমরা দেখব যা এখন খাচ্ছি হয়তো দেখা যাবে সেটা খেয়েও আমরা অনেকটা ভালো হয়ে গেছি। এটা হচ্ছে একটা রুল, এবং অনেক রোগ থেকে কিন্তু আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবো যদি এই সময়টা আমরা মেনটেন করে খাওয়া দাওয়া করতে পারি। নাই হলো ধরুন 5টার সময় সন্ধ্যা হয়ে যাচ্ছে, তার মানে আমার 5টায় খাবো তারপরে আর খাবো না, এটা মনে হতেই পারে, বা 5টার সময় আমি কাজের মধ্যে থাকছি। কিন্তু আমরা কি করে ফেলছি আজকের দিনে, আমরা হয়তো 11টা 12টা 1টা 2টো সেই সব সময় খাচ্ছি, হয় ঘরের খাবার না হলে হচ্ছে অনলাইনে খাবার আনিয়ে সেটা খাচ্ছি। একদম এটা করা উচিত না। আমরা যদি স্থির করে নিজেকে সুস্থ রাখতে হবে এবং ডিজিজ ফ্রি রাখতে হবে এবং সারা জীবন ওষুধের ওপরে ডিপেন্ডেন্ট হয়ে চলতে হবে না, তাহলে কিন্তু আমাদের কিছু নিয়ম শৃঙ্খলা মেনটেন করতে হবে। তার মধ্যে এটা একটা, আমরা 8টার মধ্যে খাওয়া খেয়ে নেব, এবং মানুষ যখন এটা হ্যাবিট করে নেবে তখন কিন্তু 8টার পরে আর খিদেও পাবে না। এমন নয় যে আপনার অনেক রাত হয়ে গেল জেগে আছেন বলে খিদে পেয়ে যাবে, একেবারেই নয়। সিস্টেমটাই ওইভাবে হয়ে যাবে আমাদের শরীর এবং মনের, যে আমাকে তখন ওই টাইমটাই খিদে পাবে, এবং খাওয়া দাওয়া করে নিলে দেখা যাবে আমি সারা রাত আর কিন্তু খিদেও পাচ্ছি না। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আমরা বিরুদ্ধ আহার বলে একটা কথা রয়েছে। বিরুদ্ধ আহারটা কি? মানে কোন কম্বিনেশনের সাথে কোন কম্বিনেশন খেতে হয়। যেখানে মাছ মাংস ডিম গুরুপাক জিনিস, যেখানে রসুন পেঁয়াজ দিয়ে রান্না হচ্ছে, তেল দিয়ে মশলা দিয়ে রান্না হচ্ছে, সেখানে দুধ বা দুধের কোনো প্রোডাক্ট কিন্তু তার সাথে খাওয়া উচিত না। যেমন ধরুন আমরা কি করি আজকাল, রান্নার মধ্যে দই দিয়ে দিই, অনেক সময় দুধ দিয়ে ডিম রান্না করা হচ্ছে দেখছি। এই যে ব্যাপারগুলো টেস্ট বাড়ানোর জন্য, ঠিক আছে, এগুলো কিন্তু আনসাইন্টিফিক, একদম কিন্তু নিয়ম বিরুদ্ধ। এই যে বিরুদ্ধ আহার কিন্তু তার জন্যই বলা হয়েছে, এগুলো কিন্তু মেনটেন করতে হবে আমাদের। তারপরে আরো কিছু নিয়ম আছে সেগুলো আমরা আসবো, কিন্তু বর্তমানে আসলে সোশ্যাল সাইটের এত রমরমা, সেখানে প্রত্যেকটা মুহূর্তে এত রকমের খাবার রেসিপি আসে, এবং বাড়ির প্রিয় মানুষটিকে সেটা রেঁধে খাওয়ানোর একটা ইচ্ছে অনেক বাড়ির কর্ত্রীদের থাকে, কিন্তু সেটা স্বাস্থ্যকর হচ্ছে তো, মানে বিরুদ্ধ আহার হয়ে যাচ্ছে না তো, যেটা একজন অভিজ্ঞ আয়ুর্বেদ চিকিৎসক সবসময় আপনাকে পরামর্শ দেয়, সেদিকেও কিন্তু আপনাকে নজর রাখতেই হবে। সব বিষয় নিয়ে সুস্থভাবে এবং সুষ্ঠুভাবে আলোচনা পেতে হলে আপনারা আমাদের অনুষ্ঠানেও যেরকম থাকতে পারেন, পাশাপাশি চেম্বারে এসেও ডক্টরদের সঙ্গে কিন্তু কথা বলতেই পারেন। কে আছেন তার আগে একটু দেখে নেবো। নমস্কার। নমস্কার। কে বলছেন? আমি অমল বলছিলাম। কোথা থেকে ফোন করছেন? শিয়ালদা থেকে। কি সমস্যার জন্য ফোন করছেন বলুন। সমস্যা হচ্ছে ঘাড়ে ব্যথা। ঘাড়ে যন্ত্রণা?
আচ্ছা, বয়স কত আপনার? বয়স 35। কি কাজকর্ম করেন আপনি? কাজকর্ম বলতে অফিসে বসে। হ্যাঁ, অফিসের কাজ করতে হয় আর কি। অফিসে বসে কাজকর্ম করেন? হ্যাঁ আচ্ছা, মানে ঘাড় নিচু করে কাজ করতে হয়, লেখাপড়ার কাজ, তাই তো? হ্যাঁ, মানে অফিসে কম্পিউটারেই কাজ করে। কম্পিউটারে কাজ করছেন, ঠিক আছে। এই ব্যথাটা কতদিন ধরে হয়েছে? ব্যথা বলতে ঘাড় যখন এক নগরে যখন কাজ করছি তারপরেই আচ্ছা, ঠিক আছে, আপনি শুনুন, আমি বলছি। দেখুন, এটাকে ব্যথা হচ্ছে আপনার নেক পেন হচ্ছে, একটা টাইমের পর এটাকে সার্ভাইকাল স্পন্ডিলোসিস বলা হবে, কারণ রোগটা ওই লেভেলে যায় যখন কিছু তার সমস্যা থাকে। এবার আপনি যদি আগে ট্রিটমেন্ট না করে থাকেন তাহলে এক্স রে করলেই বোঝা যাবে সেটা সার্ভাইকাল স্পন্ডিলোসিস কিনা। সার্ভাইকাল স্পন্ডিলোসিসে কি হয়, অনেকগুলো মানে জিনিস দেখা যায়। সেখানে কি হয়, হাড়ের মধ্যে অনেক সময় দেখা যায় যে তার যে শেপটা, বক্রতাটা, যেরকম শেপ ছিল হাড়টার সেটা চেঞ্জ হয়েছে, সেখান থেকেও পেন হতে পারে। আবার দেখা যায় অনেক সময় যে হাড়ের মাঝখানে যে গ্যাপগুলো থাকে সেই গ্যাপগুলো কমে গিয়ে একটা হাড়ের সাথে আরেকটা হাড়, ঘাড়ের হাড়ের সাথে হাড় লেগে যাচ্ছে, তাহলে সেখানে স্টিফনেস চলে আসবে। অনেক সময় দেখা যায় যে হাড় ক্ষয়ে যাচ্ছে, সেখানেও কিন্তু ব্যথা হবে। এই প্রত্যেকটা ব্যাপারে কিন্তু আপনি ব্যথা ফিল করবেন। এবার এক্স রে করলে বোঝা যাবে আপনার ব্যথাটা কেন হচ্ছে। প্রথম যেটা করতে হবে, আপনার এটাকে মেনটেন করার জন্য সামনের দিকে ঝুঁকে কাজ করা সব বন্ধ করতে হবে। দরকার পড়লে আপনি একটা কলার পরুন গলার মধ্যে, ঠিক আছে, সার্ভাইকাল কলার বলা হয়। কেন পড়তে হবে, তাহলে আপনি চাইলেও সামনের দিকে ঝুঁকতে পারবেন না। এটা হচ্ছে মেনটেনেন্স, এটা ট্রিটমেন্ট না কোনো। এই মেনটেনেন্সটা করলে আপনাকে কাজ করতে গেলে, যখন আপনি কম্পিউটারে কাজ করছেন, ঘাটটা নামিয়ে ফেলছেন, সেটা আর নাবতে দেবে না। আপনি কম্পিউটারটাকে দূরে নিয়ে আপনি কাজ করুন, এইটা। এবার এটা ট্রিটমেন্ট। এর ট্রিটমেন্টটা আমাদের কেন করতে হবে? যদি ট্রিটমেন্টটা না করেন, আজকে যে কন্ডিশনে আপনার ব্যথাটা আছে বা হাড়ের মানে পরিস্থিতিটা আছে, কিছুদিন পর সেটা আরও বাজে দিকে চলে যাবে। এবং সার্ভাইকাল স্পন্ডেলাইটিস যখন হয়ে যায় কারো ক্ষেত্রে, এমন আমি দুটো বললাম, স্পন্ডেলোসিস আর স্পন্ডেলাইটিস। যখন আইটিস ব্যাপারটা চলে আসে, সেখানে ফুলে থাকে, ইনফ্লেমেশন থাকে, গরম হয়ে থাকবে জায়গাটা, সেখানে লাল একটা আভা মতো লাগবে, ঠিক আছে, পেইন তো থাকবেই। এই ব্যাপারগুলো সব কিন্তু চলে আসছে। ওই রকম কন্ডিশনে দেখা যাবে যে আপনার কিন্তু মাথা ঘোরাতে পারে, বমি বমি লাগতে পারে, মনে হয় অনেকের ক্ষেত্রে বিছানায় ফেলে দেয়, এমন মাথা ঘোরায়। কোনো সময় আপনি বাইরে বেরিয়েছেন বা কোনো কাজ করছেন, এমন মাথা ঘোরালে আপনাকে মাটিতে ফেলেই দিল। অনেক অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারে। বা দেখছেন আপনি এমন জায়গায় শুয়ে পড়লেন যে তারপরে দেখছেন সারা পৃথিবী ঘুরছে। এই কন্ডিশনগুলো চলে আসে, অনেকের বমি করে ফেলে, ঠিক আছে, ওই মাথা ঘোরার থেকে। তো এগুলো কিন্তু বড় বড় সমস্যাগুলো চলে আসে। এছাড়া দেখবেন সারাক্ষণ হয়তো চিনচিন করে আপনার ঘাড় দিয়ে ব্যথা করছে, ব্যথাটা হাত দিয়ে নাবছে, অনেকের আঙুলেও ব্যথা চলে আসে। এই প্রবলেমগুলোও কিন্তু চলে আসবে, আর খুব কষ্টদায়ক, মানে সহ্য করতে খুব কষ্ট হয়। যাতে আপনার ওটা না হয়, যাতে আপনার রোগটা বাড়তে না পারে, এবং যে জায়গায় আছে সেই জায়গা থেকে যাতে আস্তে আস্তে কমতে পারে, তার জন্যই বলবো লেট না করে, ডিলে না করে আপনার প্রবলেমটা আমি বুঝিয়ে দিলাম। এবার আপনি আমাদের চেম্বারে আসুন, আমাদের ডাক্তারবাবুদেরকে দেখান, দেখিয়ে ট্রিটমেন্ট করুন। যদি এক্স রে করে থাকেন নিয়ে আসুন, না থাকলেও চলে আসবেন। এক্স রে করে আসবো, এটা মাথা থেকে বের করে দিন। আর ওটা যদি দরকার পড়ে আপনাকে দেখে, তাহলে ডাক্তারবাবু বলবে এক্স রে করতে, না হলে মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট চালু হবে। যদি আপনারটা এতটা ক্রিটিক্যাল হয় যে ওষুধ খেয়েও ঠিক হবে না, শুধু ওষুধ খেয়ে, তাহলে তার পাশাপাশি পঞ্চকর্মা থেরাপির ব্যবস্থা কিন্তু এনবিপিতে আছে। এবং আমাদের মধ্যেও এরকম মানে পঞ্চকর্মার ব্যবস্থা কিন্তু খুব কম জায়গায় পাবেন, সারা ভারতবর্ষের মধ্যে বলছি, খুব কম জায়গায় পাবেন। এবং আমাদের একটা সেন্টার নয় পঞ্চকর্মার, যেমনি আমাদের অনেকগুলো ক্লিনিক আছে, নিজেদের ক্লিনিক, তেমনি পঞ্চকর্মার কিন্তু থেরাপি ইউনিট অনেকগুলো আছে আমাদের, ঠিক আছে। সেখানে আসবেন, যদি ডাক্তারবাবুরা বলে দরকার হয় তো আপনাকে থেরাপি দেবে, এবং এই প্রবলেমটার থেকে পার্মানেন্ট একটা সলিউশন কিন্তু আপনি পেয়ে যাবেন। একদম। তবে সবকিছুর জন্য কিন্তু যোগাযোগ অবশ্যই করতে হবে। আমাদের বন্ধুরা অনেকেই ভাবেন টিভিতে অনুষ্ঠান দেখছি, না জানি যোগাযোগ করাটা বোধহয় ভীষণ ক্রিটিক্যাল, খুব কঠিন একটা বিষয়। না,
কঠিন তো আমাদের শারীরিক সমস্যাগুলো, কিন্তু যোগাযোগ করাটা কিন্তু ভীষণ সহজ, খুব ইজি। টিভি স্ক্রিনে দেখুন যাচ্ছে আপনাদের জন্য ফোন নাম্বার 9830235527 বা 37। সেই নাম্বারে ফোন করুন, কথা বলুন, আর বলুন আপনি কোথায় থাকেন। যদি আপনি আপনার বাসস্থানের অ্যাড্রেসটা বা আপনার অ্যাড্রেসটা আর কি জানান, তাহলে কিন্তু অবশ্যই যারা ফোন রিসিভ করছে তারা সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে দেবে আপনার বাড়ির কাছাকাছি কোন চেম্বারটি পড়ছে এবং সেখানে কত তারিখ, কোন ডক্টর কটা থেকে কটা পর্যন্ত থাকছেন এবং কিভাবে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন, কিভাবে আপনি চেম্বার পর্যন্ত পৌঁছবেন, সবটা তারা কিন্তু বলে দেবেন। তাই টিভি স্ক্রিনে দেওয়ার নাম্বারগুলো কিন্তু নোট করবেন অবশ্যই, এবং অবশ্যই ফোন করবেন। আর আমরা পেট সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আজকে আলোচনা করছিলাম, পেটের সমস্যা নিয়ে আমরা আলোচনা করছিলাম, এবং কেন পেটের সমস্যা আসে সেই বিষয়টা ডাক্তারবাবু আমাদের সুন্দরভাবে বুঝিয়ে বলছিলেন। কিন্তু কোথাও বারবার মনে হয় যে পেটের সমস্যার সঙ্গে লিভারের সমস্যার ওতপ্রোত একটা যোগসূত্র রয়েছে। কোথাও কি আমরা নিজের অজান্তে, মানে আমাদের শরীরে এত অর্গানের মধ্যে বোধহয় সব থেকে শান্তশিষ্ট ভালো অর্গান বোধহয় লিভার, কারণ সে কিন্তু সহজে নিজের কষ্টটা আমাদের বোঝায় না, কিন্তু আমরাই তাকে কষ্ট বারবার দিতে থাকি। একদম কি এমন কাজ করি যার ফলে কষ্ট পায় লিভার? ঠিক, আপনি খুব সুন্দর কথা বলেছেন যে লিভার সবচেয়ে শান্ত, এবং লিভারের ক্ষমতা আছে নিজেকে নিজে কন্ট্রোল করার জন্য, মানে নিজেকে সুস্থ করার মতো ক্ষমতা কিন্তু লিভারের থাকে। তবে কি বলুন তো, যদি আমি সেই জায়গাটা তৈরি না করে রাখি, যেই পরিবেশটা থাকলে একটা লিভার নিজেকে সুস্থ করতে পারে, তাহলে কিন্তু লিভারের কর্ম হারিয়ে যায়। আমরা ঠিক এই বিষয়টা নিয়ে আলোচনায় ফিরবো ডাক্তারবাবু, তবে তার আগে কি আছেন একটু চট করে দেখে নেবো। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি বলছিলাম স্বপন হালদার। কোথা থেকে ফোন করছেন? কলকাতা থেকে বলছি। কলকাতা থেকে বলছেন, কি সমস্যা বলুন? সমস্যা চুল উঠে যাচ্ছে আর চুল পেকেও যাচ্ছে। বয়স কত আপনার? বয়স 26। কোনো শারীরিক অসুস্থতা আছে কি? না, সেরকম কিছু এখন অবধি নেই, কিন্তু মানে এমনি ট্রিটমেন্ট মানে এমনি করছি, কিন্তু কোনোভাবেই কোনো কিছু হচ্ছে। আয়ুর্বেদিক কি কোনো আছে? আচ্ছা, বেশ। আচ্ছা, হ্যাঁ অবশ্যই রয়েছে, আপনি শুনতে থাকুন। এই দেখুন, অনেক সময় বলা হয় যে কি কি কারণে চুলটা পড়তে পারে। প্রথম যেটা আমরা শুনি বা দেখি যে বলা হচ্ছে কি জেনেটিক, মানে বাবা বা মায়ের দিকের বা বাবার দিকের কারো না কারো খুব তাড়াতাড়ি টাক পড়ে গেছে, তার জন্য আপনারও এটা হচ্ছে। অল্প বয়সে যাদেরই চুল পড়ে তাদের মধ্যে এই একটা ধারণা কিন্তু থাকে। আদৌ কি ওটা জেনেটিক, এটাও তো একটা বোঝার ব্যাপার আছে। দ্বিতীয়ত আছে কি যে কিছু হরমোনাল চেঞ্জ হয়, ঠিক আছে, কিছু হরমোন আছে সেইগুলো জন্য কিন্তু দেখা যায় যে চুল পড়ছে। আবার অনেক সময় দেখা যায় যদি মাথার মধ্যে ড্যান্ড্রাফ থাকছে, বা দেখা যায় স্ক্যাল্পটা খুব অয়েলি, প্রচণ্ড তেল তেলে স্ক্যাল্প, তাহলে সেখান থেকেও কিন্তু চুল পড়তে পারে। এবং সবচেয়ে আরেকটা কমন কারণ বলবো যে খাবার দাবারের অনিয়মিত খাবার দাবার বা অনিয়মিত লাইফস্টাইল যদি সঠিক না থাকে তাহলে কিন্তু এগুলো হতে পারে। তাছাড়া ধরুন কোনো সার্জারির পর হয়, অতিরিক্ত পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক্স নিলে হতে পারে কোনো মেডিসিনের সাইড এফেক্ট হিসাবে, এগুলো তো আছেই। তবে এই যে আমি যেইগুলো বললাম এগুলো হচ্ছে খুব কমন কারণ যার থেকে দেখা যাচ্ছে চুল পড়ছে। এবার আপনার কেন পড়ছে সেটা কিন্তু বের করার দায়িত্ব আমাদের, এবং আপনি যখন আমাদের কাছে আসবেন আমরা এটা ফাইন্ড আউট করে নেব যে কি কারণে আপনার চুলটা এত পড়ে যাচ্ছে। সেইটা যখনই বের করে নিলাম তখন কিন্তু সেই অনুযায়ী আমরা আপনাকে মেডিসিন দেব এবং গাইড করব। যদি দরকার পড়ে কিছু কিছু থেরাপি আছে, অ্যাডভান্স থেরাপি আছে চুলের জন্য, সেই থেরাপিগুলো দেওয়া হবে। আলটিমেটলি কি হবে, আপনার যে কারণে চুলটা পড়ছিল সেই প্রবলেমটা সলভ হয়ে গেল, এবং যে থেরাপিগুলো দিলাম সে হেল্প করবে আপনার যেখানে চুলের গোড়াগুলো বেঁচে আছে সেখান থেকে আবার যাতে নতুন চুল গজাতে পারে। এইভাবে পুরো যখন ট্রিটমেন্টটা করা হবে আপনি দেখবেন আজকে যে কন্ডিশনে আছেন তার থেকে কিন্তু অনেক বেটার কন্ডিশনে চলে যাবেন, খুব মানে ভালো একটা রেজাল্ট পাবেন এবং আপনি কিন্তু স্যাটিসফাইড হবেন। তবে এই স্যাটিসফ্যাকশানটা পেতে গেলে ঘরে বসে খালি টিভিতে প্রোগ্রাম দেখলে হবে না। আজ জেনে 2 বছর পরে এসে ট্রিটমেন্ট করাতে চাইছেন তাহলে হবে না। কি করতে হবে, প্রোগ্রামটা দেখছেন, বুঝেছেন, এইবার একটা ডিসিশন নিতে হবে যে হ্যাঁ আমার ট্রিটমেন্টটা করাতে হবে। যদি করাবেন সাথে সাথে করান, ফেলে রাখবেন না। জানি অনেকের অনেক সমস্যা থাকতে পারে, কিন্তু রোগ কারো সমস্যা মানে পরিস্থিতি বুঝে আসে না, রোগ রোগের মতো তৈরি হয়, এবং রোগটাকে আমরা যদি সঠিক টাইমে ট্রিটমেন্ট না করি, তাকে যদি আমরা মানে হেল্প করি বেড়ে যাওয়ার জন্য, তাহলে কিন্তু ক্ষতিটা আমাদের হবে। তাই বলবো হেল্পলাইন নাম্বারে কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসুন, খুব ভালো রেজাল্ট পাবেন এই প্রবলেমটা থেকে।
একদম। আর আপনাদের জন্য এই সুখবরটা আমরা বেশ কিছুদিন ধরেই কিন্তু বারংবার ধরে বলে আসছি যে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার মানে শুধুমাত্র আমাদের শারীরিক অসুস্থতাগুলো নয়, তার পাশাপাশি আমাদের স্কিন এবং আমাদের হেয়ার নিয়েও কিন্তু ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে। অনেক দিনই কিন্তু আমরা সেই প্রসেসের মধ্যে দিয়ে রয়েছি এবং আরও কিভাবে ভালোভাবে উন্নত মানের মেডিসিন বা উন্নত মানের প্রোডাক্ট বা উন্নত মানের কিছু ট্রিটমেন্ট থেরাপি আপনাদের জন্য আনা যায় সেই নিয়েও কিন্তু ভাবনা চিন্তা আমাদের চলছে এবং ভাবনা চিন্তার মধ্যে প্রায় একেবারে অবসান ঘটেই গিয়েছে, কারণ চাইলেই আপনারা এখন ফোন করে কিন্তু আপনাদের ট্রিটমেন্ট শুরু করতে পারেন। আমরা শারীরিক অসুস্থতা নিয়ে আলোচনা করছি, পাশাপাশি এই বিষয়টা নিয়ে আমি ডক্টর ভাদুরীর সঙ্গে একটু আলোচনা করব যে একটু আলাদাভাবে স্কিনকে নিয়ে ভাবনা চিন্তা করছি, একটু আলাদাভাবে আমার চুলকে নিয়ে ভাবনা চিন্তা করছি। শুধুমাত্র একটা শ্যাম্পু বা কন্ডিশনার বা একটা সিরাম নয়, তার পাশাপাশি চুলের জন্য আলাদা করে কি কোনো ট্রিটমেন্ট রয়েছে যাতে আমার চুল ঘন কালো বা অনেক লম্বা না হোক, সেটা যেন স্বাস্থ্যকর হয়, স্বাস্থ্যোজ্জ্বল হয়, সেটা কি পাওয়া সম্ভব? সেই নিয়ে কি এনবিপি ভাবছে? হ্যাঁ, অবশ্যই এনবিপি কিন্তু এই ব্যাপারটায় অনেক এগিয়েই গেছে। আপনি যেটা বললেন, আমাদের যে একটা ডিভিশন আছে লাই এলিগেন্স বলে, যেখানে আমাদের বিভিন্ন প্রোডাক্টসও আছে নিজের সৌন্দর্যকে ধরে রাখার এবং ফিরিয়ে আনার মানে মেনটেন করার জন্য সেই প্রোডাক্টসও রয়েছে। তার সাথে সাথে কিছু থেরাপি রয়েছে, ট্রিটমেন্ট, এবং ট্রিটমেন্টগুলো কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের, মানে ধরুন বিদেশের মাটিতে বা ভারতবর্ষের আরও বিভিন্ন কী বলবো মেট্রোপলিটন সিটিতে যেসব ধরুন ট্রিটমেন্টগুলো আছে, সেম ট্রিটমেন্ট কিন্তু আমাদের এনবিপির কাছে রয়েছে। এখানে চুলের জন্য রয়েছে লেজার থেরাপি, লো লেভেল লেজার থেরাপি বলে একটা লেজার থেরাপি হয়, যেটার মাধ্যমে কিন্তু আমাদের চুলের গ্রোথকে সাহায্য করে, ব্লাড সার্কুলেশন হতে সাহায্য করে, চুলের হওয়ার জন্য কিন্তু স্টিমুলেশন হয় সেখানে। ঠিক আছে, এটা কমপ্লিটলি সেফ একটা ট্রিটমেন্ট, যে কেউ নিতে পারে, অল্প বয়স থেকে শুরু করে বেশি বয়স অবধি কোনো অসুবিধা নেই। অবশ্যই কিন্তু পেশেন্ট টু পেশেন্ট রেজাল্ট ভ্যারি করবে, ডিপেন্ড করবে যে আপনার চুলের কতটা ক্ষতি হয়ে আছে। দ্বিতীয়ত আরও একটা আছে যেটাকে পিআরপি বলা হয়, প্লেটলেট রিচ প্লাজমা। এই যে কি হচ্ছে আমাদের ইন্টারনাল, আমাদের এনবিপির কথা আমি বলছি, এখানে কিন্তু ইন্টারনাল মেডিসিন দেওয়া হচ্ছে এবং সেটা কিন্তু আয়ুর্বেদ মেডিসিন। কি করছে, ভেতর থেকে আমার সিস্টেমগুলোকে ঠিক করছে যাতে তার কোনো খারাপ এফেক্ট আমার চুলের মধ্যে, চুলের গ্রোথের ওপরে বা চুল পড়ে যাওয়ার ওপরে না পড়তে পারে। এটা হচ্ছে ফার্স্ট, এটা করতেই হবে। তার পাশাপাশি আমি যে চুল বাড়ার জন্য, চুলকে আরও ভালো রাখার জন্য যেই থেরাপিগুলো বললাম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের থেরাপি, সেগুলোও কিন্তু এখানেই রয়েছে আমাদের সেই স্পেশাল ক্লিনিকে। সেখান থেকে দেখবেন আপনার পিআরপি করলে কি হবে, পিআরপিটা কি হচ্ছে, আমাদের বডির একটা কিন্তু হিলিং প্রপার্টি থাকে। ঠিক আছে, এই হিলিং প্রপার্টিটাকে আমি ডাইরেক্ট আমাদের স্ক্যাল্পের মধ্যে অ্যাপ্লাই করছি। যখনই ওটা ডাইরেক্ট স্ক্যাল্পের মধ্যে অ্যাপ্লাই করছি, ও কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করবে এবং দেখা যাবে যে আমরা একটা গাছের গোড়ায় যেমনি আমরা কি করি, তার পুষ্টি দেওয়ার জন্য সার দিই না, এটাও তেমনি আমাদের নিজেদের শরীর থেকে এই জিনিসটা নিয়ে, প্লেটলেট রিচ প্লাজমাটাকে নিয়ে ওখানে দেওয়া হয় যাতে খুব তাড়াতাড়ি ও কাজ করে চুলটাকে মজবুত করতে পারে, শক্ত করে ধরে রাখতে পারে স্ক্যাল্পটাকে, এবং তার পাশাপাশি হেয়ার যেখানে রুট বেঁচে আছে সেখান থেকে যাতে নতুন করে চুলটা গজাতে পারে। এই ব্যাপারগুলো কিন্তু এনবিপিতে অলরেডি স্টার্ট হয়ে গেছে। অবশ্যই অবশ্যই। আর এই সুযোগ কিন্তু আপনি পাচ্ছেন, অর্থাৎ একটা চারা গাছ যেখানে কোনো যত্ন নেই এবং আরেকটি চারা গাছ যেখানে আপনি সুন্দর করে জল দিচ্ছেন, তাকে পর্যাপ্ত আলোতে রাখছেন, তাকে সার দিচ্ছেন, তাকে বড় করার সমস্ত রকম পদ্ধতি অ্যাপ্লাই করছেন, উপকরণ দিচ্ছেন, তখন দেখবেন দুটো গাছের মধ্যে আকাশ পাতাল তফাৎ দেখতে পাবেন। ঠিক সেটাই কিন্তু আমাদের যত্ন, আমাদের কেয়ার, আমাদের স্কিনের জন্য, আমাদের চুলের জন্য, এবং এই কেয়ার, এই যত্নটাই আপনাকে কিন্তু বুঝিয়ে দেবে, করে দেবে আপনার জন্য এনবিপির অভিজ্ঞ চিকিৎসকরা, পাশাপাশি আমাদের স্কিন এবং হেয়ার এক্সপার্টরা, আমাদের এনবিপির পাশাপাশি আমাদের লা এলিগেন্স, এই দুই ব্যানারের তত্ত্বাবধানে আপনি কিন্তু সত্যি আপনার হারিয়ে যাওয়া সৌন্দর্যকে ফিরে পাবেন। যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারেই ফোন করতে হবে। তবে একজন বন্ধু অনেকক্ষণ ওয়েট করছেন, কে আছেন? নমস্কার। নমস্কার, আমি মাইকনগর থেকে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা? আমার সমস্যাটা হলো একটু গ্যাসের প্রবলেম হয়েছে। কদিন ধরে আমি একটু মানে ঠিক মতন ক্লিয়ার হচ্ছে না, একটু পেট ব্যথা। বয়স কত আপনার? 37। আচ্ছা, আপনার ওজন কি ভারী না পাতলা? না, আমার 49 কেজি। আচ্ছা, আর আরেকটা কথা বলবো যে আপনার যে কনস্টিপেশনের ধাত আছে কি? হ্যাঁ, এটা কিন্তু আমার মতো ক্লিয়ার হয় না। তো আচ্ছা, এটা একটা খুব সমস্যা আমার, মানে একদিন হলে তো দুদিন আর হতে চায় না। ওইটা আমার একটু
কোষ্ঠকাঠিন্য যেটা, ঠিক আছে, আমি বলছি আপনাকে, আপনি শুনুন। দেখুন, এই কোষ্ঠকাঠিন্যর প্রবলেমটা কিন্তু আজকাল খুব বেশি দেখা যায়, কারণ ফুড হ্যাবিটটা ঠিক থাকে না। কারণ দেখা যাবে আপনার ক্ষেত্রেও সেটা হতেও পারে যে আপনার হয়তো খুব দামি দামি খাবার খাচ্ছেন, খুব ভালো ভালো খাবার খাচ্ছেন, কিন্তু যেই খাবারগুলো খেলে কোষ্ঠকাঠিন্য হবে না সেগুলোই খাচ্ছেন না। কি? শাকসবজি, ফলমূল, এই যে কথাগুলো, এই জিনিসগুলো কিন্তু সবসময় খেতে হবে। কারণ শরীরের মধ্যে যদি রাফেজ না যায় বা আমাদের যে ফাইবার না যায়, তাহলে কিন্তু দেখা যাবে আমাদের পটি কিন্তু কোনো দিনই ক্লিয়ার হবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনি একটা জিনিস ভেবে দেখুন, খুব জিনিসটা শুনলে হাসি পাবে হয়তো, কিন্তু আপনি ভাবুন জিনিসটা। রাস্তায় আমরা অনেক সময় দেখি যে ডগিগুলো পটি করছে, আবার এটাও দেখি যে কোনো গরু একটা পটি করেছে। আপনি কোনো দিন দেখেছেন গরুর পটিটা খুব হার্ড হচ্ছে? কোনো দিন দেখতে পাবেন না, কারণ ওরা কিন্তু সবসময় সবজি খাচ্ছে যার মধ্যে কিন্তু ফাইবার রয়েছে। কিন্তু এই যে ডগি, ক্যাট, এগুলো কিন্তু কি হচ্ছে, এই পশুগুলো কিন্তু আমাদের ভেজিটেবলস খায় না, এরা কিন্তু মাছ, মাংস, ডিম এই ধরনের খাবারগুলো খায়। অ্যানিমেলস যারা আছে, কার্নিভোরাস যারা আছে বিশেষ করে, এদের কিন্তু স্টুলটা দেখবেন হার্ডই হয়। কারণ হচ্ছে এটা, হ্যাঁ, কারণ ওদের কোনো সময় হয়তো পেটের গন্ডগোল হয়ে গেল, সেগুলো ডিফারেন্ট ইস্যু, কিন্তু ন্যাচারালি কিন্তু দেখবেন ওদের কিন্তু এরকমই হচ্ছে। এটাই মাথায় রাখতে হবে যে আমরা দেখুন, প্রকৃতি থেকে শেখার অনেক কিছু আছে, প্রকৃতি থেকে নিতে হবে। আমরা অনেক কিছু দেখি চোখের সামনে, কিন্তু একবারও ভাবি না। এগুলো ভাবতে হয়, যদি ভাবতে পারেন দেখবেন নিজের ওপরে ওটা অ্যাপ্লাই করলে আমরা কিন্তু সুস্থ হব। আপনি কোনো দিন দেখেছেন বন্য জন্তুদের কোনো ওষুধ খেতে? গৃহপালিত জন্তুরা খায়। বন্য জন্তুরা কি করে, গাছপালা থেকে নিজেদের ওষুধটা বের করে নেয়। একটা যখন দেখা যায় সাপ আর একটা নেউল যেটা বলে বেজি, ওর যখন মারপিট করে, ও মারপিট করার পর বেজিটা কোনো একটা গিয়ে জঙ্গলে গিয়ে গাছকে কামড়ে ধরে, কারণ ওটা অ্যান্টিভেনাম থাকে। বিষাক্ত জিনিস সাপের যে ছোবলে ওর গায়ে লেগেছে, ওইটা ও কামড়ে ধরলে ওখান থেকে ও যে রসটা পেয়ে যাচ্ছে, ওটা কিন্তু ওই সাপের বিষটাকে আর কাজ করতে দেবে না ওর শরীরের মধ্যে। তেমনই দেখবেন খুব খুব মানে আমরা সবসময় দেখতে পাই কোনো রাস্তার কুকুর বা বেড়াল, দেখবেন অনেক সময় বমি করে দিচ্ছে ঘাস পাতাগুলো, কারণ ওরা কিন্তু জানে ওই ঘাস পাতাটা খেয়ে বমি করলে ওর পেটটা কিন্তু ঠিক হয়ে যাবে, পেটের প্রবলেমটা আর থাকবে না। এই প্রকৃতি থেকে কিন্তু আমাদের নিতে হবে। আমাদের প্রকৃতি সব প্রোভাইড করে দিচ্ছে আমাদের সুস্থ থাকার জন্য। এক একটা সিজনে তার সিজন অনুযায়ী কোন সিজনে কোন ফলটা খেতে হবে, কোন সবজিটা খেতে হবে। দেখুন, আমরা জানি শীতকালে আমরা কি দেখতে পাই, কফি। শীতকালের কফি যাদের নর্মাল, তাদের কোনো প্রবলেম নেই, তারা কিন্তু শীতকালে কফিটা খাওয়া তাদের জন্য খুব ভালো। যাদের ব্যথার প্রবলেম আছে তারা খাবে না, বা অতিরিক্ত গ্যাস হচ্ছে খাবে না, কিন্তু শীতকালে খেলে কি হয়, ওটা শরীরকে গরম করে। একদম একদম, মানে এই টিপসগুলো কিন্তু আপনি অবশ্যই পারবেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এলে। আর ডাক্তারবাবুরা তো সবসময় আপনাদের সহযোগিতা করার জন্য অনুষ্ঠানেও রয়েছে। একটু চট করে আরেকবার বলে করে দেবো যে গঙ্গারামপুরে কিন্তু চেম্বারে আমাদের রয়েছে ডক্টর এস ঘোষালকে আপনারা পাচ্ছেন, আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই কিন্তু হলদিয়াতে চেম্বার ডক্টর এ হালদারকে পাচ্ছেন, বর্ধমানে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, মালদায় পাচ্ছেন ডক্টর এস ঘোষাল, এবং আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই কিন্তু গঙ্গাসাগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন অবশ্যই রায়গঞ্জ চেম্বারে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, বনগাঁয় ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, ক্যানিংয়ে ডক্টর আর দেকে পাচ্ছেন, বহরমপুর চেম্বারে যোগাযোগ করুন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, আসানসোলে ডক্টর বি শর্মা, এবং বাঁকুড়াতেও কিন্তু থাকছেন ডক্টর বি শর্মা। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, কথা বলুন। তার পাশাপাশি বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, শ্যামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, হেরিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেচেদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ত্রিপুরার আগরতলা চেম্বারে এবং অবশ্যই দিল্লিতে পাচ্ছেন সংস্থার ডিরেক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন শিলচর চেম্বারে এবং জামশেদপুর চেম্বারে ডক্টর এন ভট্টাচার্যকে, গুয়াহাটি এবং ডিব্রুগড়ে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পুরুলিয়াতে পেয়ে যাচ্ছেন মার্চ মাসের 1 তারিখ এবং ঝাড়গ্রামে পেয়ে যাচ্ছেন মার্চ মাসের 2 তারিখ থেকে চেম্বার, অর্থাৎ নতুন চেম্বার। প্রত্যেকটা মাসের নতুন ভাবনা চিন্তা থাকে
এনবিপির চিকিৎসকদের শুধুমাত্র আপনাদেরই জন্য। এবং তার পাশাপাশি বলবো মধ্যমগ্রামে আমাদের চেম্বার রয়েছে, হাজরায় চেম্বার রয়েছে অর্থাৎ ল্যান্সটাউনে চেম্বার রয়েছে, খিদিরপুরে চেম্বার রয়েছে, হাতিবাগানে চেম্বার রয়েছে এবং অবশ্যই দক্ষিণ 24 পরগনার বন্ধুদের জন্য আমতলায় প্রত্যেক বৃহস্পতিবার করে কিন্তু চেম্বার রয়েছে। আর ট্রিটমেন্ট তো অবশ্যই রয়েছে, যে কোনো ধরনের শারীরিক সমস্যার জন্য আমরা এনবিপির উপর ভরসা করতে পারি। একদমই আমাদের এনবিপিতে কিন্তু যে কোনো মাথার চুল থেকে পায়ের নখ অবধি যে কোনো রোগ হলে, যে কোনো সমস্যা হলে কিন্তু আপনারা আসুন এনবিপিতে কিন্তু সব রোগের কিন্তু ট্রিটমেন্ট রয়েছে। যে রোগটা নিয়ে হয়তো আপনারা এতদিন ভেবেছেন এটা কি আয়ুর্বেদে হয়, এই প্রশ্নটা মাথা থেকে দূর করে দিন, উত্তর কিন্তু হ্যাঁই হবে। কারণ হচ্ছে আয়ুর্বেদ এমন একটা মানে শক্তিশালী পদ্ধতি, প্যাথি একটা, যার মাধ্যমে যে কোনো রোগের কিন্তু ট্রিটমেন্ট পাওয়া যায় এবং সঠিক সময়ে যদি সঠিক জায়গায় ট্রিটমেন্টটা করেন, সঠিক চিকিৎসাটা যদি করতে পারেন আয়ুর্বেদার, তাহলে দেখবেন আপনি কিন্তু রেজাল্ট পাবেনই পাবেন। আজকাল আমরা দেখতে পাচ্ছি মানুষ কিন্তু আস্তে আস্তে আয়ুর্বেদের দিকে কিন্তু ঝুঁকে যাচ্ছে, কারণ অনেকেই দেখতে পাচ্ছেন যে কিছু কিছু মেডিসিনের সাইড এফেক্ট, মডার্ন মেডিসিনের সাইড এফেক্ট থেকে নিজেকে বাঁচানোর জন্য অবশ্যই মডার্ন প্যাথির দরকার আছে। ইমার্জেন্সি যখন হয় মানুষের, তখন মডার্ন মেডিসিন কিন্তু সাহায্য করে। কারো হাত পা ভেঙে গেলে সেখানে কিন্তু সার্জারির প্রয়োজন পড়ে, কিন্তু লাইফস্টাইল ঠিক করার জন্য, লাইফস্টাইল ডিজিজকে রিভার্স করার জন্য, আমাদের লাইফস্টাইলের জন্য যেসব ডিজিজ হচ্ছে, যেগুলোকে আমরা ক্রনিক ডিজিজ বলি, সেখানে কিন্তু আয়ুর্বেদের সবচেয়ে কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে। সেখানে যদি আপনি আয়ুর্বেদকে নিয়ে চলেন, অবশ্যই সুস্থ, স্বাভাবিক এবং সুন্দর জীবন পাবেন এবং একটা দীর্ঘায়ু লাভ করতে পারবেন। একদম। আর সে কারণে ক্যান্সার থেকে আপনার মুখের অ্যাকনে বা পিম্পলসের সমস্যা সবকিছু ট্রিটমেন্ট এনবিপিতেই পাচ্ছেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। নমস্কার।